ভিজুয়াল ক্যামেরার ভিতরে যেগুলা ফটোগ্রাফি লেভেলের ক্যামেরা, তাদের ভিতরে অনেক প্যারামিটার থাকে। যেমন আমি আতিকের সাথে একটু ইন্ট্রোডাক্টরি কথা বলছিলাম, সেই প্যারামিটারের মধ্যে দেখবা যে যারা ফটোগ্রাফিতে প্র্যাকটিস করে না বা ছবি তোলে নাই, তারা তাদের কাছে এই টার্মগুলো একটু নতুন। যেমন এই তুমি যেটা একটা টার্ম বললা সেন্সর, সেটা হলো ক্যামেরার কোয়ালিটির সাথে লিঙ্ক, কিন্তু সেন্সরের প্যারামিটার তো আমি ছবি তোলার সময় চেঞ্জ করার কিছু নাই, ওটা অলরেডি একটা ইন্ট্রিনসিক ক্যামেরার কোয়ালিটি, ভালো আর খারাপ। কিন্তু আমি যখন অ্যাকচুয়াল ছবি তুলবো তখন অনেকগুলো প্যারামিটার চেঞ্জ করতে হয়, যেমন অ্যাপারচার, শাটার স্পিড, তারপরে তারপরে ফোকাল লেন্থ মিলিমিটার কতখানি, তারপরে আরেকটা টার্ম সম্ভবত হচ্ছে আইএসও, তাই না? এখন অ্যাকচুয়াল ছবি তোলার সময় কমন প্যারামিটার চেঞ্জ করতে হয়, এই জিনিসগুলো আমাকে বলো তো, লিস্ট দাও তো। মানে দিস আর দ্য থিং ইউ নিড টু চেঞ্জ। মনে করো একজন একটা গিফট পাইলো, তার মামা একটা ভালো গিফট ক্যামেরা দিছে, সেই ক্যামেরার মধ্যে নট ইট ইজ নট দ্য বেস্ট ক্যামেরা, কিন্তু ফাংশন গুলো আছে। তাহলে ওইটা নিয়ে যে সে যদি ছবি তুলতে চায়, তাহলে দেখা যায় অনেকগুলা বাটন আছে এবং নব আছে, ঘোরানো যায়। ফর এক্সাম্পল, তাহলে একটা ছবি তুলতে গেলে মডার্ন ফটোগ্রাফিক স্ট্যান্ডার্ডের যে ক্যামেরা, সেই ক্যামেরার মধ্যে প্যারামিটার, হোয়াট আর দ্য প্যারামিটারস, এবং সেই প্যারামিটার গুলা তুমি ইন্ডিভিজুয়ালি ডেফিনিশন অথবা অ্যাডজাস্টমেন্ট করার জন্য মিনিমাম কিছু আমাদের বলো। আচ্ছা, তো আমরা যখন ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, একদম পয়েন্ট এন্ড শুট ক্যামেরা বলেন আর এসএলআর বলেন, যেই বলেন, ছোট বড় সব ক্যামেরা আপনি হাতে নিলে দেখবেন কয়েকটা নব, কয়েকটা বাটন পাওয়া যাচ্ছে হাতে আছেই। কারো বেশি থাকে, কারো কম থাকে, যেগুলিতে খুব বেশি কাস্টমাইজ করা যায়, ইয়ে করা যায়। ভালো মানের সেলার তাদের নব বাটন অনেক কিছুই থাকবে, আর পয়েন্ট এন্ড শুট গুলিতে কিছুটা কম থাকবে। আর কিছু যদি বাটন কম থাকে, আপনি প্যারামিটার চেঞ্জ করার জন্য আপনি মেনুতে ঢুকে আপনি চেঞ্জ করতে পারেন। তো অ্যাকচুয়ালি সবকিছুতেই কিছু না কিছু চেঞ্জ করার সুযোগ তারা দেয় একটা নির্দিষ্ট রিমোটের মধ্যে। তো ছবি তুলতে গেলে আসলে আমাদের কি কি লাগে? আসলে প্রথমে আমাদের দেখতে হবে, প্রথমে একটা শাটার বাটন চাপ দিতে হবে। শাটার বাটনটা খুব ইম্পর্টেন্ট। তো শাটার বাটনটা কিভাবে কাজ করে এটা খুবই দরকার। আপনি প্রথমে যদি আপনি ছবি তুলতে যান, খুবই ইম্পর্টেন্ট হলো আপনি ছবি যত স্থির ভাবে সম্ভব ছবি তুলবেন। আপনি যদি নড়াচড়া করেন তাহলে ছবির মান খারাপ হবে, ঠিক আছে? তো আমি জাস্ট একটা টিপস দিই, যারা শুনছেন তাদের খুব কাজে লাগতে পারে, যেটা হলো শাটার ঠিক চাপার মুহূর্তে আমরা যদি কোনো জার্কিং মুভমেন্ট বা যাতে না হয়, খুব ধীর স্থির ভাবে শাটারটা চাপ দিতে হবে। এটা করার জন্য কি করতে হবে? সাধারণত যেটা করি আমরা, আমাদের বডিটাকে খুব স্টেবল রাখতে হবে। সাধারণত আমরা যে পজিশনে থাকি না কেন, যাতে আমরা রিল্যাক্স থাকি, ব্যালেন্স থাকি, ক্যামেরাটা ব্যালেন্স ভাবে ধরতে হবে। আর আরেকটা ইয়ে হলো, আমি যেহেতু ডাক্তার, আমি জানি যে আমরা যখন নিঃশ্বাস নিতে থাকি, গভীর ভাবে নিঃশ্বাস নেই, একদম নিঃশ্বাস নিতে 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 উপরে উঠে যখন শেষ হয়ে যাব, ওই মুহূর্তে ধরে রাখতে পারলে ওই মুহূর্তে শাটার চাপলে খুব সুবিধা। কারণ এক নাম্বার হইলো, যখন আমরা নিঃশ্বাস নেই তখন আমাদের হার্ট রেট কমে যায়, হাতের যে ঝাঁকুনি বা ইয়ে কমে যায় অনেক কিছুই, হ্যাঁ। তো আর আমাদের রিল্যাক্স, আমাদের বডিটা রিল্যাক্স হয় যখন আমরা খুব ডিপ ব্রেথ নেই। তো একটা হলো আপনার বডিকে স্টেবল রাখতে হবে, আপনি রিল্যাক্স থাকবেন, হাতটাকে খুব স্কুইজ, ঠাস করে জোরে চাপ দেওয়া যাবে না, আপনি একটা স্কুইজ মুভমেন্ট, চেপে আলতো ভাবে চেপে হাতে চাপটা বাড়াই দিবেন, তারপর সুন্দরভাবে রিলিজ করবেন। রিলিজ সে অটোমেটিক হয়ে যাবে, আপনি হঠাৎ করে ছাড়বেন না। আমার কথা হলো কোন জার্কি মুভমেন্ট যাতে না হয়, এটা হলো প্রথম ধাপ। আপনি ফটোগ্রাফির প্রথম ইয়ে হলো আপনাকে স্টেবল ভাবে ছবি তুলতে হবে। কিভাবে তুলতে হবে? আপনি যদি না পারেন, আপনি কোথাও হেলান দিবেন, কোথাও ইয়ে করবেন, মানে হাঁটু গেড়ে বসবেন, বা কোথাও সাপোর্ট দিয়ে দেয়ালে হেলান দিতে পারেন। যেভাবে হোক আপনাকে ক্যামেরাটা বডির সাথে আপনি স্টেবল করে রাখতে পারেন, যেভাবে হোক আপনাকে স্টেবল রাখতে হবে। এটা কেন রাখতে হবে? কারণ হলো যে কোনো ঝাঁকুনিতে আমাদের আলোটা যেটা সেন্সরে যাবে বা ফিল্মে যাবে, ওটা সরে গেলে ছবি আর ভালো আসবে না, ব্লার বা ঝাপসা ছবি আসবে। তো এখন এটা না হয় আমরা করলাম, কিন্তু ভালো ছবি তোলার জন্য কি করতে হবে? একটা ছবি পরিষ্কার কিনা বা আলো বেশি না কম, এটাকে বলে এক্সপোজার, ঠিক আছে?
রাইট এক্সপোজার হলো যে ছবিটা তুলবেন আপনি পরিষ্কার দেখা যাচ্ছে, সব ক্লিন ভাবে দেখা যাচ্ছে, ঠিক আছে। উজ্জ্বলতা কোনো জায়গায় বেশিও না কমও না, এটা একদম পারফেক্ট ভাবে উজ্জ্বল। আপনি যেটা দেখা যাচ্ছেন, যার ছবি দেখাতে যাচ্ছেন, সেটা খুব সুন্দরভাবে আলোকিত হয়েছে, ঠিক আছে। এটা হলো এক্সপোজার গেল। এখন এক্সপোজারের পর আসবে আপনার ফোকাস। ফোকাসটা কি? ফোকাসটা ডিপেন্ড করে হলো আপনার শার্প ইমেজ আছে কিনা, যে আপনি একটা লেন্স, আপনার যে লেন্সটা আপনার যার ছবি তুলতে যাচ্ছেন তার উপর ঠিক মতো ফোকাস করেছে কিনা। ফোকাস যদি না করে সেক্ষেত্রেও ছবি ঝাপসা আসবে। তো ফোকাস করার জন্য অটোমেটিক যেসব ফোকাস আছে, অটোমেটিক আপনি যদি ছবি তুলেন, ক্যামেরাকে ঠিক সময় দিতে হবে যে সে যাতে ফোকাসটা করতে পারে। এবং মজার ব্যাপার হলো, ফোকাস যদি সে করে, সে আপনাকে সিগন্যাল দিবে যে না, একটা কোথায় ফোকাস করছে, সে সুন্দর একটা একটা লাল ইয়ে ব্লিঙ্ক করে দেখাবে যে না, ফোকাস হয়েছে, ঠিক আছে। তো এই ফোকাসটা খুবই ইম্পর্টেন্ট, এই কারণে যে ফোকাস যদি না হয়, আপনি কি ছবি তুললেন সেটা তো বুঝলো না কেউ, ঝাপসা ছবি হলো। এন্ড ফোকাসটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ক্যামেরার যে আমরা প্রতিটা লেন্স আছে, এক একটা লেন্সের এক একটা ফোকাল লেন্থ আছে, কত দূর পর্যন্ত ছবি তুলতে পারবে, কত কাছে পর্যন্ত এবং কত দূর পর্যন্ত পরিষ্কারভাবে ছবি তুলতে পারবে। সাধারণত দূরটা ইনফিনিটি, সব লেন্সেরই ইনফিনিটি ফোকাস থাকে, দূরটা ইম্পর্টেন্ট না, কত কাছে তুলতে পারে সেটা অনেকটা ইম্পর্টেন্ট। তো তো লেন্সের ফোকাল দূরত্বটা দরকার, ঠিক আছে। ফোকাল কত দূর করতে হবে, মিনিমাম ফোকাল ডিস্টেন্স। আরেকটা জিনিস এটার সাথে কনফিউজ হতে পারে, সেটা হলো ফোকাল লেন্থ। ফোকাল লেন্থ আর কত দূর ফোকাস করতে পারে বা ফোকাল ডিস্টেন্স এক জিনিস না। ফোকাল ডিস্টেন্স হলো আপনার এই লেন্সটা কত দূর বা কত কাছে পর্যন্ত পরিষ্কারভাবে ছবি তুলতে পারে, এটা এত কাছে তুলতে পারে না এত কাছে তুলতে পারে, ঠিক আছে। আর ফোকাল লেন্থ, এটা হলো মিনিমাম ফোকাল ডিস্টেন্স, কত কাছ পর্যন্ত ছবি তুলতে পারে, ডিস্টেন্স পরিষ্কারভাবে। কিছু ওর কাছে চলে আসলে ছবি ঝাপসা হয়ে যাবে। আর ফোকাল লেন্থ হলো ক্যামেরার প্রতিটা লেন্সের, এসএলআর ক্যামেরার লেন্সের একটা বৈশিষ্ট্য হলো ফোকাল লেন্থ। ফোকাল লেন্থ এটা হলো কত মিলিমিটার। সাধারণত দেখবেন যে অনেকে বলে যে 30 মিলিমিটার লেন্স, 200 মিলিমিটার লেন্স, 15 মিলিমিটার লেন্স। তো এগুলো হলো, এটা হলো ক্যামেরার লেন্সটা কত ওয়াইড দেখতে পারে। আপনার যে ছবিটা তুলবেন, আপনি কি এটা এটুক ওয়াইড আসবে না এটুক আসবে, ঠিক আছে। আপনি দেখেন যে এটা করলে আমার চেহারাটা খুব অল্প জায়গায় মনে জুম করছে, বুঝছেন। কিন্তু এইটাকে যদি আমি এইভাবে দেখি, তাহলে মনে হয় যে অনেকটা ছড়াই গেছে, ঠিক আছে, এটা ওয়াইড অ্যাঙ্গেল হয়ে গেছে। তো একটা লেন্সের বৈশিষ্ট্য হলো এটা কি কত, এটা ফ্রেমটা কতটুক পর্যন্ত দেখাতে পারছে, ঠিক আছে। তো এটার উপর ডিপেন্ড করে ফোকাল লেন্থ মিলিমিটার। তো আপনার ওয়াইড অ্যাঙ্গেল লেন্সগুলি অনেক বড় এলাকার ছবি তুলতে পারে, যার ফলে আমরা যখন প্রকৃতি বা দৃশ্যর একটা ছবি তুলতে, ল্যান্ডস্কেপ যাকে বলি আমরা, তাহলে আমরা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে অনেক দূরের ছবি তুলতে পারি। আর জুম লেন্স যেটা হলো, আমরা কারো নির্দিষ্ট ছবি, যদি মনে করেন যে একটা পার্সনের ফেসের ছবি তুলতে চাই, বা একটা নির্দিষ্ট একটা খুব ছোট এলাকায়, যেমন আমার মুখের ছবি তুলবো খালি, তখন করি কি আমরা জুম হায়ার ফোকাল লেন্থের লেন্স, যেমন এটা 200 মিলিমিটার লেন্স। তো আমি দুটা উদাহরণ দেই। এটা হলো 50 মিলিমিটার লেন্স, এটা হলো 200 মিলিমিটার লেন্স। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই কোনো আকৃতিতে অনেক তফাৎ, তাই না? এটা হলো অনেকটা টিউবের মতো লম্বা, ঠিক আছে। তো এটার ভিতর দিয়ে যখন আপনি দেখবেন, আপনি খুব বেশি জিনিস দেখার সুযোগ নেই, ঠিক আছে। তো এটা আপনি অল্প কিছু জিনিস দেখবেন, কিন্তু এটা তখন মনে হবে যে আপনি ওই জিনিসটাকে আপনি ফোকাস করতেছেন, নির্দিষ্ট কোনো এলাকাতে আপনি মানে আপনি দেখতেছেন অনেক দূর থেকে, ওই জায়গাটাই ফোকাস করতেছেন। আর এটাতে দেখলে বোঝা যাবে। আর আমি আরেকটা দেখা দেবে, এটা 50 মিলিমিটার, এটা 200 মিলিমিটার। আরো আছে, এটা হলো 16 মিলিমিটার লেন্স। দেখেন এটা কত ওয়াইড একটা, এটার মুখটা দেখেন, এটার ইয়েটা দেখেন। তো এটা দিয়ে আমি ল্যান্ডস্কেপের জন্য খুব ভালো, যে 16 মিলিমিটার অনেক ওয়াইড। আপনি একটা মনে করেন যে পার্কে গেলেন অনেক বড় একটা ছবি তুলবেন একটা, তো এই ধরনের ইয়ে। তো এটা হলো ফোকাল লেন্থ।
তো আমাদের যত ফোকাল লেন্থের সূত্রটা হলো আপনার যত কম তত ওয়াইড, আর যত বেশি তত জুম, মানে তত ন্যারো। ঠিক আছে, আচ্ছা, এটা হলো যেসব যেসব ক্যামেরার লেন্স দিয়ে তুমি অনেক দূরের জিনিস দেখতে পাবো, মানে টেলিস্কোপিক নেচার আছে, হ্যাঁ সেগুলার সেগুলা মানে বড় হয় কিন্তু আবার একটু ছিদ্রটা ছোট হয়। হ্যাঁ, এই যে এটা এটা আচ্ছা, আচ্ছা। এরকম। ঠিক আছে, তো এটার জুম মেকানিজমটা ভেতরে, টানেলের ভেতরে, যার ফলে এটার সাইজটা চেঞ্জ হয় না। কিন্তু কিছু কিছু লেন্স আছে আপনি যখন জুম করবেন তখন এদের সাইজও বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, 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 তো ও ও যেই আগের লেন্সটা দেখালাম এটা কিন্তু এর ভেতরে চেঞ্জ হচ্ছে, কিন্তু বাইরের কোনো চেঞ্জ হচ্ছে না, মেকানিজম সেম, কিন্তু এটা ইন্টারনাল যে টেলিস্কোপিক মেকানিজমটা ইন্টারনালি ইনকর্পোরেটেড আছে। তাহলে এই একটা অ্যাসপেক্ট গেল ফোকাল লেন্থ। ফোকাল লেন্থ গেল। সাথে আমি একটা রিলেটেড কনসেপ্ট মানে বুঝতেছি, তুমি বললা যে ওয়াইড অ্যাঙ্গেলের জন্য ক্যামেরার মানে ছিদ্রটা অনেক বড়, আর যেটা লেন্সের। হ্যাঁ লেন্সের সাইজটা বড়, মানে হ্যাঁ সার্কামফারেন্স। হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ যেটা টেলিস্কোপিক নেচার, হ্যাঁ এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, কিন্তু যেটা টেলিস্কোপিক নেচার মানে যেটাতে জুম করতেছো অথবা দূরের জিনিস দেখার জন্য, সেটা ছিদ্রটা অথবা লেন্সের সার্কামফারেন্সটা ছোট। এখন লেন্সের সার্কামফারেন্সের সাথে অ্যাপারচারও তো একটা ছিদ্র অথবা জি জি জি। মানে যে এলাকা দিয়ে আলো ঢুকতে পারে, তাহলে দুটার মধ্যে রিলেশন থাকা কথা, তুমি একটু এক্সপ্লেন করো তো দেখি। আচ্ছা, এখন এরপর আমরা আসবো হলো অ্যাপারচার। হুম, অ্যাপারচার হলো লেন্সের পেছনে একটা ইয়ে থাকে, ওপেনিং এর মতো থাকে। ঠিক আছে, হুম, এটা এরকম বড় হয় এবং ছোট হয় রোটেট করলে। তো হুম, এখন সব ডিজিটাল ক্যামেরার গুলি হলো এগুলি ইলেকট্রনিক্যালি আপনি ইয়ে করতে পারবেন, অ্যাপারচার চেঞ্জ করতে পারবেন আপনার ক্যামেরার বডি থেকেই। ক্যামেরার বডি থেকে আপনি এই যে ডায়ালগুলি ঘুরায় ঘুরে হুম, আপনি অ্যাপারচার চেঞ্জ করা যায়। ঠিক আছে, কিন্তু যখন ফিল্ম ছিল, যখন সব ম্যানুয়াল ছিল, তখন কিন্তু আপনি আপনার এখানেই একটা রিং এর মতো ছিল, হুম, যেটাকে ঘুরায় ঘুরায় আপনি ওই অ্যাপারচারের ছিদ্র বড় ছোট করতে পারতেন। তো অ্যাপারচারটা ইম্পর্টেন্ট কেন? অ্যাপারচারটা ইম্পর্টেন্ট এই কারণে যে একটা লেন্স, ঠিক আছে, একটা লেন্স ঠিক কতটা জায়গায় পর্যন্ত ফোকাস করতে পারবে, ঠিক হুম, আছে, ওটা ডিপেন্ড করে অ্যাপারচার দিয়ে। এক নাম্বার। দুই নাম্বার হলো অ্যাপারচার আরেকটা কাজ করে, সেটা হলো কি পরিমাণ আলো ঢুকতেছে সেটা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তো এটা একটা ইয়ে হলো যে অ্যাপারচার গুলিকে আমরা বিভিন্ন নাম্বার দিয়ে বলে, ছোট থেকে বড়। যেমন মনে করেন যে 1.4 বা 1.2 হুম, অ্যাপারচার যদি হয়, সেটা খুব ছোট একটা অ্যাপারচার নাম্বার, অ্যাপারচার নাম্বার। ওকে, হুম। ওকে আমরা বলি এফ স্টপ। ঠিক আছে, এফ স্টপ। এফ স্টপ বা এফ নাম্বার। ওকে, এফ 1.2 ক্যামেরার লেন্সের গায়ে আপনি অনেক সময় দেখবেন যে এফ, যেমন এটা 1.4 এফ লেন্স। তো তার মানে হলো এর অ্যাপারচারটা 1.4 পর্যন্ত বড় ওপেন করতে পারে। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, আর এই এফ নাম্বারটা আমরা ছোট করতে পারি, যে বড় হতে পারে সে ছোট করতে পারে, কিন্তু হুম, যে ছোট লিমিট আছে সে কিন্তু আর বড় হবে না। এক্স্যাক্টলি। বুঝতে পারছেন? তো এটা হলো আহ, যে লেন্স যত ভালো, যত দামি, যত আহ, অল্প আলোতে ছবি তুলতে পারে, তার যার অ্যাপারচার যত বড় তার দাম বেশি। কেন বেশি? কারণ হলো বড় অ্যাপারচারের জন্য আপনার বড় লেন্স লাগবে, বড় লেন্স বানাতে পয়সা বেশি লাগে আর ওটাও সেজন্য দাম বেশি, লেন্সেরও দাম বেশি, এবং ইয়েগুলি ভারীও হয়। এক একটা বড় বড় লেন্স অনেক ভারী হয়। তো অ্যাপারচারের যেটা বলতে যাচ্ছিলাম সেটা হলো, আপনি মনে করেন যে অ্যাপারচার দিয়ে আমরা কি করতে পারবেন। ঠিক আছে, তো অ্যাপারচার যদি ছোট হয়, ঠিক আছে, ছিদ্র যদি ছোট হয়, তাহলে অ্যাপারচার নাম্বারটা, এফ নাম্বারটা বেশি হয়। তো যেমন মনে করেন যে এফ যদি 10 থাকে, F10 ভার্সেস F4, F10 আর F4 এর মধ্যে পার্থক্যটা কি হবে? F4 বড় ছিদ্র হবে, F10 ছোট ছিদ্র হবে। ছোট ছিদ্র দিয়ে অল্প আলো যাবে, বড় ছিদ্র দিয়ে বেশি আলো যাবে। ঠিক আছে, কিন্তু আপনার যদি এফটা ছোট হয় তাহলে হবে কি, এর যে ফোকাল প্লেনটা কত দূর পর্যন্ত ফোকাস নিতে পারে। ঠিক আছে, মনে করেন যে আমি আমার চোখের উপর ফোকাস করলাম, আমার মাথা থেকে শুরু করে আমার পেছনে
যে দৃশ্যটা আছে এগুলিও ফোকাস থাকবে কিনা, না ওগুলিকে আমি আউট অফ ফোকাস করে খালি আমার চেহারার উপর ফোকাস করব, এইগুলি আমি নিয়ন্ত্রণ করতে পারি অ্যাপারচারের উপর। আমি যদি মনে করেন যে আমার মুখের কারো একটা ছবি তুলবো, তার খালি আমি চাবো যে তার ফোকাসটা মুখের উপর থাক, আশেপাশে সবকিছু ঝাপসাভাবে ব্লার হয়ে যায়, সামনে এবং পিছে সব দুইটাই সব ব্লার হয়ে যাবে। তখন করবো কি, আমি অ্যাপারচারটাকে বড় করে দিব। বড় করে দিলে হবে কি, যে তার ফোকাল লেন্থটা কতটুক ডেপথে, আমরা ডেপথ অফ ফিল্ড বলি এটাকে। ডেপথ অফ ফিল্ড হলো আপনার ক্যামেরা যেখানে লেন্সটা ফোকাস করবে তার সামনে এবং পিছনে যে কত গভীরতা পর্যন্ত আপনার পরিষ্কারভাবে ফোকাসে থাকে তার উপর। এটা এটা হলো আপনার বড় যদি করেন আপনি অ্যাপারচার, মানে f1.4 যদি করেন বা f4 করেন, সেটা হবে কি অল্প দূরত্ব হবে, অল্প থিকনেস হবে। আর আপনি যদি f10 করেন সেই ক্ষেত্রে হবে সামনে পিছনে সবকিছুই ফোকাস চলে আসবে। তো এফ জিনিসটা এটা একটু প্র্যাকটিক্যালি না করলে বোঝা মুশকিল, কিন্তু এই আমরা যখন মনে করেন পোর্ট্রেট বা কিছু অল্প মানে ছবি তুলি, যে মানে খালি যার ছবি তুলছে তাকেই মুখ্য, তার আশেপাশে কোনো ফোকাস থাকবে না, সেক্ষেত্রে আমরা করব কি শ্যালো ডেপথ অফ ফিল্ড করব এবং তার অ্যাপারচার নাম্বারটা কমিয়ে দিব। তার মানে অ্যাপারচার নাম্বার কমে যাওয়া মানে হলো ছিদ্র বড় হয় এবং ডেপথ কমে যাওয়া। ডেপথ কমে যাওয়া। এবং এটার একটা সুবিধা হলো আমি অল্প আলোতে মানে মানে ছবি তুলতে পারবো, কারণ আমার ছিদ্রটা বড় হয়ে যাবে, প্রচুর আলো ঢুকবে, আমার ছবিটা দেখতে পরিষ্কার লাগবে। ঠিক আছে, কোয়ালিটিটা ভালো থাকবে, এটা অবভিয়াস। মানে যত আলো তখন there is a more chance the picture will be better, কারণ আলো যদি কম হয় তোমার যতই ওই দিকটা টেকনোলজি ভালো থাকুক, কিন্তু অরিজিনাল র ইনগ্রেডিয়েন্ট যদি ভালো না হয়, তাই না? হ্যাঁ, তাহলে আপনার ছবি কিছুতেই কিছু হবে না। তো আবার এখন আলোর সাথে আরেকটা দিয়ে হলো শাটার স্পিড। শাটার স্পিডটা হলো আমাদের যে এসএলআর ক্যামেরাগুলি বলেন বা ইয়েগুলি বলেন, তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের সেন্সরটা আলো ক্যাপচার করে, সেন্সর বলেন বা ফিল্ম বলেন, নির্দিষ্ট সময়ের পর্যন্ত আলোটা পড়বে এর উপর। তো এখন যদি আপনি বেশি আলো ফেলেন তাহলে কি হবে? যদি বেশি আলো ফেলেন তাহলে কি ওভার এক্সপোজ হবে, পুরো ইয়েটা অনেক সময় ফিল্মটা জ্বলে যায়। আমরা বাংলায় বলতাম যে ফিল্ম জ্বলে গেছে, কারণ এটা ওভার এক্সপোজ হয়ে গেছে, বুঝছেন? তো ওভার এক্সপোজ হয়ে যাওয়া মানে হলো সবকিছু একদম, আপনি যেমন সূর্যের দিকে তাকালে আপনি কিছুই দেখবেন না, ঠিক আছে? কারণ হলো সূর্যের এত পরিমাণ আলো দিয়েছে যে আপনার চোখের রেটিনাও একটা সেন্সর আপনার ওভার এক্সপোজ হয়ে গেছে, আপনি চোখে মানে খালি আলো মানে কিছু দেখতে পাচ্ছেন না, খালি আলোর ঝলকানি দেখছেন। তো আবার যদি আপনি অন্ধকারে মানে মনে করেন যে হঠাৎ করে অন্ধকার হয়ে গেল, কিছু দেখতে পারবেন না। তো এক্সপোজারটা আমরা করি এক্সপোজার টাইমের উপর, টাইমটাকে আমরা করি শাটার স্পিডের উপর। ঠিক আছে, শাটার স্পিড মানে কি? শাটার স্পিড কথাটা আসলে ওটা না, শাটার স্পিডটা হলো আসলে শাটারটা কত সময় ধরে ওপেন থাকে। ঠিক আছে, স্পিড জিনিসটা একটু কথাটা একটু অন্যরকম, এখানে কোনো দৌড়াদৌড়ি ব্যাপার নাই, যেটা হলো কত সময় ধরে আপনার শাটারটা ওপেন হবে এবং আলোটা কত সময় ধরে আপনার সেন্সরকে দেখতে পাবে। আপনি যদি মনে করেন যে একটা রাতের বেলায় আপনি তারার ছবি তুলতে চান, ঠিক আছে, তাহলে হবে কি খুব অল্প আলো তারা থেকে আসে, সেটার জন্য আপনাকে অনেকক্ষণ ধরে আপনার শাটারটা ওপেন রাখতে হবে, যাতে অল্প অল্প বিন্দু বিন্দু আলোগুলি এসে আপনার সেন্সরে করতে পারে, মানে ছাপ ফেলতে পারে, আলোর করতে পারে। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি সূর্যের দিনের আলোয় ছবি তুলবেন, আপনি যদি অতক্ষণ ওপেন রাখেন তাহলে করতে পারবেন না, আপনার সবকিছু জ্বলে যাবে, ওভার এক্সপোজ হয়ে যাবে। তো শাটার স্পিডটা দিয়ে আমরা এক্সপোজারটা সরাসরি করতে পারি। আবার আরেকটা আছে, শাটার স্পিডটা দিয়ে আমরা মনে করেন যে একটা গাড়ি চলে যাচ্ছে বা কেউ লাফাচ্ছে বা কোনো একটা কনসার্টে আপনি কেউ ড্যান্স করছে, এখন আপনি ছবি তুলতে চান, আপনার কিন্তু ওই নির্দিষ্ট সময়ে খুব অল্প সময়ের মধ্যে ছবিটা তুলতে হবে, ঠিক না? কারণ না হলে কিন্তু আপনি যার ছবি তুলছেন সে মুভ করে সরে যাচ্ছে, ঠিক আছে? ওই নির্দিষ্ট মোমেন্টে যদি ছবি তুলতে হয় আপনাকে খুব অল্প সময়ে ছবি তুলতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে একই জিনিস দিয়ে তুমি কয়েকটা জিনিস করতেছো, টোটাল অ্যামাউন্ট অফ লাইট অ্যালাউ কতক্ষণ, আর হলো অবজেক্ট যদি মুভ করে তাহলে তোমার মানে যত ফাস্ট হবে তাহলে শার্প পিকচার সম্ভব, না হলে ব্লার্ড হয়ে যাবে। হ্যাঁ, ব্লার্ড হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই দুইটা জিনিস আমরা শাটার স্পিড দিয়ে কন্ট্রোল করতে পারি। তো আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হলো যেটা হলো
যে আমরা তো ফোকাল লেন্থ বললাম লেন্সের, যে কম ফোকাল লেন্থ হলো ওয়াইড আর বেশি ফোকাল লেন্থ হলো জুম ন্যারো, ঠিক আছে? তো এখন আপনি অনেক সময় দেখবেন যে যখন আমরা জুম করি খুব অল্প সময়ে অল্প একটা ইয়ের উপর ইয়ে করি, অনেক দূরে ফোকাস করি, সামান্য মুভমেন্টে কিন্তু অনেক বড় মুভমেন্ট হয়, যে আমাদের যে জায়গায় আমরা ফোকাস করতে যাচ্ছি সরে যায় একটা সামান্য মুভমেন্ট হলে। কিন্তু আমরা যখন বড় একটা জিনিস দেখি, সামান্য মুভমেন্ট খুব বেশি পরিবর্তন আনে না। তো আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যে লেন্সটা ইউজ করছেন, ঠিক আছে, আপনি যদি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ইউজ করেন, দে আর মোর ফরগিভিং। তাহলে আপনি যখন ছবি তুলবেন, সামান্য ঝাঁকিও যদি লাগে, খুব বেশি ওটা বোঝা যাবে না। কারণ হলো কি, ওর ফোকাল ডেপথটা অনেক বেশি, সামান্য ডেপথ হলেও ওর সবকিছু ফোকাসে আছে ঠিকই, কোনো সমস্যা হয় না। আর আরেকটা হলো যে ওই যে ওদের এক্সপোজার টাইমটা কম হলেও চলে, মানে অনেক ফাস্ট হলেও দেওয়া যায়, কিন্তু আপনি যখনই জুম করবেন তখন আপনার খুব অল্প আলো আসতে থাকে, অল্প এরিয়া থেকে, আর তখন হবে কি আপনার বেশি সময় দিতে হবে, ঠিক আছে? তো জুম লেন্সের জন্য আপনাকে অনেক বেশি কেয়ারফুল হতে হবে, যে শেকিং এর জন্য আপনার ছবিটা ব্লার হয়ে যেতে পারে। আর ওয়াইড অ্যাঙ্গেল মোর ফরগিভিং, ইজিয়ার। তো রুল অফ থাম হইলো, যদি আপনার 35 মিলিমিটারের সেন্সর হয়, এই সেন্সরে আপনি যদি মনে করেন 200 মিলিমিটারের একটা লেন্স দিয়ে আপনি জুম ছবি তুলবেন, তো আপনার মিনিমাম আপনাকে 1 সেকেন্ডে 200 ভাগের 1 ভাগের স্পিড রাখতে হবে। আচ্ছা, এটা একটা রুল অফ থাম, এটা একটা রুল, যে আপনি যদি 200 মিলিমিটার ইউজ করেন, তাহলে 1 সেকেন্ডে 200 ভাগের 1 ভাগের চেয়ে বেশি সময় আপনি দিতে পারবেন না। তাহলে হবে কি, আপনার যে হাতের ঝাঁকি, আপনার সেন্সরে যে মিরর উঠানামার ঝাঁকিতে ছবি ঝাপসা হবে। তো মনে করেন যে আমি 500 মিলিমিটার দিয়ে একটা বড় অনেক দূরে একটা পাখির ছবি তুলবো, সেক্ষেত্রে আমাকে, এবং এটা কিন্তু আমি ফুল ফ্রেমের হিসাব বলছি, সেটা 35 মিলিমিটার হিসাবে আমাকে 1 সেকেন্ডের 500 ভাগের 1 ভাগ সময় পর্যন্ত, লোয়েস্ট আমি 2000 ভাগের 1 ভাগও তুলতে পারি, 5000 ভাগের 1 ভাগও তুলতে পারি, কিন্তু 200 ভাগের 1 ভাগের বা 500 ভাগের 1 ভাগের নিচে 500 মিলিমিটার লেন্সের জন্য আমি দিতে পারবো না। যদি দিতে চাই সেক্ষেত্রে কি হবে, তার সেক্ষেত্রে আরেকটা আমাদের টেকনোলজি আছে, সেক্ষেত্রে হলো লেন্সের স্টেবিলাইজিং সিস্টেম। লেন্সের কিছু কিছু লেন্সের ভিতর স্টেবিলাইজার আছে। ওরা করে কি, এই যে ঝাঁকিনি থেকে যখন লেন্সটা আমরা ঝাঁকাই, এটা ভেতরের ওই ভাইব্রেশনটা রিডাকশন বা ভাইব্রেশন কন্ট্রোলের জন্য একটা মেকানিজম আছে, যাতে করে ছবিটা ঝাপসা না আসে। সেক্ষেত্রে আমাদের, আপনি যদি মনে করেন যে অল্প সময় আছে, সেক্ষেত্রে আমরা ভাইব্রেশন রিডাকশনের সম্পূর্ণ লেন্সের সুবিধা নিতে পারি। কিছু কিছু সেট ক্যামেরার লেন্স ভাইব্রেশন কন্ট্রোল সিস্টেম থাকে তাদের লেন্সে, যেমন ক্যাননের লেন্সেই থাকে। আর যেমন সনির ক্ষেত্রে এটা অনেক সময় ক্যানন আর নিকন দুইটাতেই ওরা লেন্সের মধ্যেই রাখে যে এই যে ভাইব্রেশন রিডাকশন সিস্টেমটা। আর সনি করেছি ওটা ওদের সেন্সরের মধ্যে দিয়ে দিয়েছে, যেমন কোনো ঝাঁকি থাকলে সেন্সর আগেই বুঝে নেয় যে তাকে স্টেবল হতে হবে, ওটাকে স্টেবল করে নেয়। তো এইটা অনেক হেল্প করে, যে মনে করেন যে না, আমি ছবি তুলবো 500 মিলিমিটার লেন্স দিয়ে, কিন্তু আমার আলো কম, যে সন্ধ্যাবেলায় আমি একটা পাখির ছবি তুলবো, কিভাবে তুলবো? আমি দেখা যাচ্ছে আমার যে পরিমাণ আলো আছে, আমি বড় জোর 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ পর্যন্ত কভার করতে পারি, 500 ভাগের 1 ভাগ পর্যন্ত নিচে যাওয়া সম্ভব না, তাহলে ছবি আমার ডার্ক আসবে। তো আমি 100 ভাগ পর্যন্তই নিলাম, কিন্তু আমি আমার ক্যামেরাতে আছে, ভাইব্রেশন রিডাকশন সিস্টেম আছে, বা এটা অনেক সময় হেল্প করে, যার ফলে হয় কি, আমি 100 ভাগের 1 ভাগ পর্যন্ত আনলেও ওই সময় পর্যন্ত যদি কোনো শেকিং হয়, এই সময় এই সময়টা পর্যন্ত শেকটা সে কন্ট্রোল করে নিতে পারবে। আচ্ছা, এখানে একটা নতুন কনসেপ্ট আসলো, সেটা হলো আলো যদি যে সন্ধ্যার সময় যদি পাখির ছবি তুলতে চাও, তাহলে তো অনেকটা মানে তোমার সোর্স অফ অবজেক্টের মধ্যে লাইটের পরিমাণ কম, তাহলে এই অল্প আলোতে ছবি তুলতে গেলে কোনটা অ্যাডজাস্ট করতে হয়? এখানে তো ফোকাল লেন্থ কিংবা মানে এখানে তো ওইসব প্যারামিটার চেঞ্জ, মানে ক্যামেরার কোন কোয়ালিটিটা ভালো থাকলে
সন্ধ্যার সময় অল্প আলোর ছবি ভালো আসে। কোন জিনিস? এরপর আমরা চলে আসবো আইএসও। আইএসও কি আচ্ছা জিনিস? আচ্ছা, তাহলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট টাইমে কোশ্চেনটা আনছো। আচ্ছা হ্যাঁ, good. হ্যাঁ। তাহলে একটু তো বলো আমায়। আইএসও জিনিসটা কি? প্রথম আগের যুগে আমরা যখন মানে ছোটবেলায় যখন ক্যামেরা নিয়ে করি, তখন আপনি ফিল্ম কিনতে গেলে তখন বলবে যে কত স্পিডের ফিল্ম চাও, হুম, হুম, দোকানি বলবে 100, 200, 400 কোনটা। তো অ্যাকচুয়ালি হয় কি, ফিল্মগুলির গায়ের উপর যে ফসফরিক সল্টের গ্রেইন থাকে, ঠিক হুম, আছে? তো 100, 200, 400, 100 হলো কম স্পিডের ফিল্ম, 400 হলো হাই স্পিডের ছবি আচ্ছা। ফিল্ম। তার মানে এটা কি, আপনি মনে করেন যে আহ, একটা ছবি তুলবেন আপনি, যে 100 ফিল্মে যদি আপনি একটা ছবি তুলতে 1 সেকেন্ড সময় লাগে, হুম, 400 ফিল্মে তুলতে সেটাকে 1 সেকেন্ডে 4 ভাগের 1 ভাগেও আপনি সেম উজ্জ্বলতার সেম এক্সপোজারের ছবি তুলতে পারবেন। তার মানে ওটা তাড়াতাড়ি রিয়েক্ট করে আলোতে ওই ফিল্মটা। আর 100টা সময় বেশি লাগে, হুম, হুম, ঠিক আছে? আপনার সময় বেশি দিতে হবে। সেটাই। তো এখন এটা ডিজিটালি যখন ট্রান্সফর্ম হয়ে গেছে, তখন এটা আইএসও নাম্বারে আমরা করি। যেমন 100 আইএসও, 100 স্পিডের ফিল্ম, 400 আইএসও, 400 স্পিডের ফিল্ম। এবং অরিজিনাল কনসেপ্টটা ওই ফসফরিক অ্যাসিডের লেয়ারের হ্যাঁ, উপর ওই ন্যাচারাল সল্টের দানার কনসেপ্ট উপর, থেকে আসছে, তাই পরিষ্কার না? ভাবে দানার উপর। আচ্ছা। এখন বড় দানা হলে কি হবে? হুম, 400 স্পিডের দানাগুলি ছিল বড়, ঠিক হুম, আছে? বড় দানা হলে হবে কি, বড় দানাগুলি খুব দ্রুত লাইটের সাথে রিয়াক্ট করতে পারে, ঠিক আছে? আপনি মনে করেন যে একটা বড় পাথর আর একটা ছোট পাথর, ঠিক আছে? আপনি আলো ফেললেন, ঠিক আছে? কোনটা বেশি আলো গ্যাদার করবে, ঠিক আছে? বড়টা, কারণ ওটার বড় মধ্যে পাথরে বেশি বড় আলো পড়বে, বড়। আর ছোট ছোট পাথরের ঠিক মতো পড়বেই না, ঠিক না? তো এই কনসেপ্টটা থেকেই পরে আপনার সেন্সরের টেকনোলজিতে আমাদের যে মনে করি যে মেগা পিক্সেল, পিক্সেল শব্দটা আসছে ওখান থেকে। পিক্সেল হইলো ছোট ছোট ওইরকম দানা, ঠিক আছে? আচ্ছা। আমরা এখন মেগাপিক্সেল, তো কাউন্টটা কি একটু পরে আসছি। তো আমাদের কথা হলো বড় দানার ছবি, বড় যদি সল্টটা বড় থাকে, হুম, খুব দ্রুত রিয়েক্ট করবে। কিন্তু একটা সমস্যা আছে, সমস্যাটা কি? আপনি মনে করেন যে একটা ছবি তুলবেন আপনি, 50টা দানা দিয়ে আপনি লাল, সবুজ, হলুদ বিভিন্ন দিয়ে 50টা দানার একটা ছবি তুলবেন, দিয়ে একটা আপনি মানে ছবি আঁকলেন, ঠিক আছে? আপনি একটা মুরাল আঁকলেন, ঠিক হুম, আছে? 50টা ইট দিলেন, 50টাই লাল, সবুজ, হলুদ দিয়ে একটা ইট দিলেন। আর তো ওটা অনেকে ভাগা ভাগা দেখা যাবে না, ভাঙা ভাঙা ইটের হুম, কেমন, হ্যাঁ। ইটের একটা ওয়াল চিন্তা করেন, যে অনেকগুলি ভাঙা ভাঙা লাগে একটা। তো এই ইটগুলি যদি ছোট পাথরের হতো, তাহলে কি ভাঙা ভাঙাটা কম দেখতো, অনেক স্মুথ লাগতো না ছবিটা? হুম, হুম, তো সল্টের গ্রেইন যদি ছোট হয়, মানে 100 স্পিডের সুবিধা কি, আপনি যদি সুন্দর আলো থাকে, আপনি যদি 100 স্পিড ইউজ করতে পারেন, ছবিটা খুব সুন্দর স্মুথ একটা ছবি আসবে। আর আচ্ছা। আপনি যদি 400 স্পিডের ফিল্ম ইউজ করেন, হুম, আলো কম থাকে, আপনি ছবি এক্সপোজার ঠিক থাকলো, কিন্তু কথা হলো ছবিটা দানা দানা আসবে, ঠিক আছে? গ্রেইনই আসবে, আচ্ছা। ঠিক আছে? কারণ ওর গ্রেইন গুলি বড়। এখন যার ফলে হয় কি, অনেক পুরানো ছবি আপনি দেখলেন, যে অনেক দানা দানা ছবি আসে, যেমন কি সাদা কালো ছবিগুলি হুম, অনেক কারণ তখন ফিল্মগুলি অত সফিস্টিকেটেড ছিল না। পরে অনেক স্মুথ ছবি আমরা তুলতে পারছি, রঙিন ছবি তুলতে পারতাম, আহ, কারণ তখন বেটার ফিল্ম আসছিল। আচ্ছা। এটা গেল ফিল্মের কথা। এখন আমরা সেন্সরে আসি। সেন্সরের মেগাপিক্সেলটা কি? আপনার একটা সেন্সর আছে, হুম, ওখানে আপনার লাইট সেন্সিটিভ ডায়োড ইউজ করে, ঠিক হুম, আছে? ডায়োড মানে কি, ওখানে আপনার আলো পড়লে সে আলোটাকে আপনার ইলেকট্রিকের সিগন্যাল হিসেবে প্রসেসরের কাছে পাঠাবে, আপনার ছবি উঠবে, ঠিক আছে? মনে কথা হলো এটা, ঠিক আছে? তো এখন প্রথমত মনে করেন যে আমি 2 মেগাপিক্সেলের একটা ক্যামেরা কিনলাম, হুম, তার মানে ওই সেন্সরের মধ্যে 2 মেগা, 2 টু দি পাওয়ার 6 হুম, এতটা 2 মেগা সংখ্যক পিক্সেল আছে সাপোজ, ঠিক আছে? এখন পিক্সেল কাউন্ট তো চেঞ্জ করা যাবে না। আপনি বলেছেন যে সেন্সরের মধ্যে চেঞ্জের কিছু নেই, সেন্সর সেন্সর, হুম, ঠিক আছে? কিন্তু এই 2 মেগাপিক্সেল সেন্সরের যে সাইজটা, ঠিক আছে? সাইজের একটা মিনিমাম লেভেল আছে, ঠিক আছে? হুম, সাইজটা খুব বড় হয় না, ছোট হয় না।
মানে ঠিক আছে 2 মেগাপিক্সেল কি পুরা সেন্সরের নাকি পার ইউনিট অফ পয়েন্ট? পুরা মানে সেন্সর পুরা সেন্সর পুরা সেন্সরে, আচ্ছা আচ্ছা। পুরা সেন্সর তার মানে দুইটা ক্যামেরা যদি আমাকে বলে যে একটা 10 মেগাপিক্সেল আর একটা 20 মেগাপিক্সেল, এর মানে এই না যে প্রতি ইউনিট অফ এরিয়াতে 10 মেগাপিক্সেল, তা না, এটা হোল সেন্সরের টোটাল ক্যাপাসিটি হলো টোটাল 10 ক্যাপাসিটি। মেগাপিক্সেল ভার্সাস 20 মেগা। আচ্ছা ইয়েস, হ্যাঁ। আচ্ছা। তো তো দুটা হলো। এখন আপনি মনে করেন যে এখন আইএসওটা বাড়ালে কি হবে? আইএসওটা বাড়ালে হবে কি, পাশাপাশি দুইটা বা চারটা সেন্সরকে একটা পিক্সেল হিসেবে, ছোট পিক্সেল যত ছোট হবে আপনার ছবি তত স্মুথ হবে, তত ক্লিয়ার ছবি পাবেন। কিন্তু তখন হবে কি, আপনার প্রত্যেকটা পিক্সেলকে মানে আলোকিত করতে প্রচুর আলো লাগবে, ঠিক না? আলো বেশি লাগবে আপনার, ঠিক আছে? কিন্তু আপনি যদি চারটা পিক্সেলকে একটা পিক্সেল বানাই নিতে পারেন বা হিসাব ধরতে পারেন, ঠিক আছে, সেক্ষেত্রে হবে কি, আপনার পিক্সেলের সাইজটা আপনি ডিজিটালি বাড়াই নিলেন, ঠিক আছে? মানে আপনি সেন্সরকে বললেন যে যে এখানে 200টা পিক্সেল আছে, ঠিক আছে, 200টা কাউন্ট করেই আমাকে তুমি একটা হিসাব দাও, ঠিক আছে? তো 200টা প্রত্যেকটা আলাদা আলাদা যে পরিমাণে আলো লাগলো। আপনি যদি বলেন যে না 200টাকে এখন 200টাকে তুমি 50 হিসেবে কাউন্ট করো, তার মানে হবে কি, চারটা মিলে একটা করে ফেললো, বিনিং হলো, ঠিক আছে? তার মানে হবে কি, আমার ভার্চুয়ালি আমার যে একটা সেন্সর ছিল, একটা পিক্সেল ছিল, চারটা পিক্সেল মিলে একটা বড় পিক্সেল বানালো, ঠিক আছে? এতে হলো কি, একটা বড় পিক্সেল যদি হয় একটা বড় দানা হলো, তা অল্প আলোতে ওটা আরো সেন্সিটিভ হলো। কিন্তু এই যে দানা বড় করে ফেলছেন, তখন হবে কি, আপনার ছবিটা একটু ফাটাফাটা হবে, ওই যে ইটের মতো, ঠিক আছে? ইট পাথরের ব্যাপারটা আসলে। তার মানে মানে আপনি হাই আইএসও তে যদি যান, আপনি অল্প সময় ছবি পাবেন, কিন্তু এক্সপোজার ঠিক থাকবে, কিন্তু কথা হলো দানা দানা জিনিসটা আসবে, কারণ আপনার পিক্সেল সাইজটা বড় করে ফেলছেন আপনি। এটা কিন্তু সব প্রসেসিং এ পাওয়ার, দেয়ার ইজ নাথিং ফিজিক্যাল। একটা ক্যামেরাতে মনে করো একটা আইএসও নাম্বার আছে, সেই নাম্বারটা আমি ছবি যখন তুলবো তখন অ্যাডজাস্ট করার কোনো মানে দরকার নাই, নাকি অ্যাডজাস্ট করার প্রয়োজন আছে? সবচেয়ে আপনি যদি ভালো ছবি তুলতে চান, আপনি যে আলোতে ছবি তুলতে আছেন, আপনি মনে করেন যে এখন দিনের বেলায় মাঠে ছবি তুলতে যাচ্ছেন, সূর্যের আলোয় প্রচুর আলো, আপনি চাইবেন যে যত কম আইএসও তে পারি আমি ছবি তুলতে, তাহলে হবে কি, আপনার ছবিটা স্মুথ আসবে। আরেকটা হলো ওভার এক্সপোজ হয়ে ছবিটা জ্বলে যাবে না, দুইটা সুবিধা। তার মানে আইএসওটাও ক্যামেরার বাটনের ওয়ান অফ দ্য বাটন মানুষকে খেয়াল করতে হবে। হ্যাঁ, ওটা বাটনে থাকতে পারে, বা আপনি মেনুতে গিয়ে আপনি আইএসওটা আপনি 100 না 12,000 বা 50,000 না 1 লাখ পর্যন্ত আছে, কত সেট করবেন, তো আপনি চাবেন যে কত নিচে তোলা যায়। নাইটে মানে রাতের বেলা জ্যোৎস্না রাতে ছবি তুলতে চাও, তোমার আইএসও নাম্বার অনেক বড় হতে হবে, বড় করে দিতে হবে, নাহলে আপনি ছবি পাবেন না। আচ্ছা আচ্ছা। আপনি আর ইয়েটা তো কিন্তু সেক্ষেত্রে আপনাকে অনেক বেশি সেটা আর কি। তো এই সুবিধাটা আসছে। আর আইএসওতে আরেকটা ইয়ে হলো যে বেশি আইএসওর ছবি তো মানে গ্রেইনি দেখাবে, ভাঙা ভাঙা দেখাবে, কম আইএসওর ছবি স্মুথ দেখাবে। তবে এই আর এটা হলো আইএসওর ব্যাপার। এরপর আমরা এক্সপোজার আইএসও তো বললাম, বললাম ফোকাল লেন্থ বললাম, ফোকাল লেন্থ আর ডিস্টেন্স, মিনিমাম ফোকাল ডিস্টেন্স দুইটা কিন্তু ভিন্ন জিনিস, একটু মনে রাখতে হবে। আর অ্যাপারচার আমরা বললাম। তো লাইটিং, তো আরেকটা হলো ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ব্যাপার আছে। ফোরগ্রাউন্ড হলো আপনি যার ছবি তুলতে যাচ্ছেন তার সামনে কি আছে, আর ব্যাকগ্রাউন্ড হলো তার পিছনে ব্যাপার কি আছে। ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডের মাঝখানে তোমার যে এরিয়াতে তুমি ইন্টারেস্টেড ওটা বলে ডেপথ, মানে ডেপথ অফ ডেপথ অফ ফোকাস আর কি। হ্যাঁ, ডেপথ অফ ফিল্ড, ডেপথ অফ ফিল্ড ওই এরিয়াটার মধ্যে তুমি মানে রাখতে চাই। আচ্ছা, এখন সেটা যদি পেপার থিন হয় তাহলে নাক পরিষ্কার দেখা যায়, আবার কান ব্লারি আসবে। এক্স্যাক্টলি। মিনিমাম একটা 1 ফিট অথবা আধা ফিট এরিয়া থাকলে তাহলে পুরোটা পরিষ্কার আসবে। হ্যাঁ, আবার আপনি মনে করেন যে না আপনি একটা পার্কে গেছেন, ঠিক আছে, বা আপনি মনে করেন যে পার্কে গেছেন, সেখানে আপনি
দেখাতে যাবেন যে আপনার পিছনে এক সুন্দর একটা দৃশ্য আছে বা একটা একটা মিউজিয়ামে গেছেন বা কোথাও ছবিতে, সেটা আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা ইম্পর্টেন্ট না, কারণ খুবই ইম্পর্টেন্ট, তাই না? এই কারণ পার্টিকুলার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড খুবই হ্যাঁ, কারণ আপনার ছবি আপনি বাসায় বসে তুলতে পারেন, সেটা ব্যাপার না, কিন্তু কথা হলো আপনি যে দুবার মিউজিয়ামের সামনে যে ছবি তুলতেছেন, তো ওর ছবিটা যদি না আসে, আবার আপনি মিউজিয়ামের ছবি আসতো কিন্তু সামনে কি আছে বোঝা যাচ্ছে না, তাহলে লাভটা হইলো কি? তো কিছু না, তো সেখানে অনেক বড় ডেপথ অফ ফিল্ড লাগবে। সেক্ষেত্রে আপনি অনেক অ্যাপারচারটাকে অনেক চিকন করতে হবে, কম আলো ঢুকবে, তো আপনাকে মানে আচ্ছা। আপনার শাটার টাইমটাকে আপনাকে ওইভাবে দিতে হবে, আইএসওটাকে না হলে একটু বাড়াই নিতে হবে, মানে ওইটা আপনাকে ইয়ে করতে হবে। এখন আসছে মোড অফ, আপনি প্রথমে আসলে ছোট বড় সব ক্যামেরায় একটা ডায়াল অন্তত থাকে, সেটা হলো কোন মোডে আপনি ছবি তুলবেন। হ্যাঁ, এটা ঠিক বলুন। আছে, তো মোডটা হলো আপনার একটা আছে পুরো ফুল ম্যানুয়াল। ম্যানুয়ালে আপনি সব আপনার হাতে, ক্যামেরাকে ক্যামেরার কোনো স্বাধীনতা নেই। আপনি আপনার শাটার স্পিড বলেন, আপনার আইএসও বলেন, তারপর মনে করেন যে শাটার স্পিড, আইএসও, আর কি চেঞ্জ করতে পারবেন, এই যে এই অ্যাপারচার, সবই আপনি নিজে ইয়ে করতে পারবেন। ক্যামেরা শুধু দেখাবে, ক্যামেরা শুধু আমার কথাটা হ্যাঁ, শুনে কমপ্লেক্স লাগতেছে, এভরিথিং যদি নিজের। তিনটা হ্যাঁ, এটা মানে এটা খুব আমার যারা, আমি বলি অধিকাংশ ক্ষেত্রে মানুষ চায় শুধু শাটারের বাটনটা চাপতে, এখন বাটন চাপার আগে যদি আর 10-12টা অ্যাডজাস্ট করতে হয় সেটা হয়তো ডিফিকাল্ট হবে, অ্যাডভান্স যারা হ্যাঁ বুঝে ইউজার তারা তাদের জন্য। পারবে, তাই না? তো ফুল ম্যানুয়াল মোডে আপনি সবই আপনার হাতে, কিন্তু তাহলে আপনি ক্যামেরা কি করবে? ক্যামেরা জাস্ট বলবে যে আপনার এক্সপোজার ঠিক আছে কিনা, আচ্ছা। ছবিটার ডার্ক হবে না বেশি আলোকোজ্জ্বল হচ্ছে। ওটা যখন আহ, ইয়ে হবে তখন আপনাকে আপনাকে ঠিক এক্সপোজারের একটা গ্রিন সিগন্যাল দিবে, তখন আপনি বুঝবেন যে না এখন আমার চেঞ্জটা ঠিক হয়েছে, এখন আমি শাটার চাপতে পারি। এটা একটা। 2 নাম্বার হলো আপনার, আপনি আপনার পছন্দ মতো একটা প্যারামিটার চেঞ্জ করবেন, বাকিগুলি ক্যামেরা নিজেই হিসাব করে আপনাকে সুন্দর মতো বুঝাই দিবে। যেমন মনে করেন যে শাটার প্রায়োরিটি, শাটার প্রায়োরিটি হলো আমি কখন শাটার প্রায়োরিটি ইউজ করবো, তখন মনে করেন যে আমি এখন একটা ফাস্ট স্পিড একটা অ্যাকশন স্পোর্টস অ্যাকশনের ছবি তুলবো, ঠিক আছে, লেব্রন জেমস বলেন যে সে বাস্কেটটা করবে, ওটা কিন্তু খুব অল্প সময়ের একটা ঘটনা, এবং ওই খুব বেশি সময়ে আপনি কিন্তু আপনার শাটারটা ওপেন রাখতে পারবেন না, তাহলে লেব্রন উঠে নেমে চলে যাবে, ততক্ষণ একটা ব্লার, একটা মনে হয় যে লেব্রন একটা ব্লার একটা ইমেজ চলে ভুতুরে ভুতুরে ছবি আসবে। ভুতুরে একটা ছবি আসবে, ঠিক আছে, আপনাকে ওই সেকেন্ডে, ওই 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগে আপনি ছবিটা তুলতে হবে। আপনি জানেন আপনাকে 1 সেকেন্ডের 1000 ভাগের বা 2000 ভাগের 1 ভাগে ছবিটা তুলতেই হবে, কোনো উপায় নেই, এখানে এখানে কোনো মাফ নাই, ঠিক আছে। তো আপনি করবেন কি, আপনি শাটার প্রায়োরিটিতে যায় ক্যামেরা বলবে যে না বেটা এখানে তুই 2000 ভাগের 1 ভাগে ছবি তুলতে হবে, আমি এটা আর বাকি আনকম্প্রোমাইজিং, এটা লাগবেই। আনকমন, এটা লাগবেই, বাকিগুলি তুমি বুঝো এখন। এটা হলো মডার্ন ফটোগ্রাফির সুবিধা। তো সে করবে কি, আপনার যে লেন্সটা আছে তার অ্যাপারচারটাকে বাড়ায় দিবে এবং আইএসওটাকে যত বেশি সম্ভব বাড়ায় দিতে যাবে, ঠিক আছে, মানে যাতে এক্সপোজারটা ঠিক থাকে, এত বেশি বাড়াবে না যে জ্বলে যায়, আবার মনে করেন যে এত কমবে না যে ডার্ক যেহেতু হয়ে যায়। টাইম এখানে কম, এই জন্য এক্সপোজারটা প্রপোর্শনালি বাড়াচ্ছে না, তা আলোই পাইলো না, আলো আসার টাইমই পাইলো না। হ্যাঁ, আলোটা আসতে হবে, অ্যাপারচার বাড়াই দিল, টাইমটাও মোটামুটি একটু টাইমটা তো আপনি ঠিক করে দিয়েছেন, এর 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 বেশি বাড়ানোর সুযোগ নাই। আর আইএসওটা সেন্সিটিভিটা বাড়াই দিল, আলো বেশি আসতেছে, সেন্সিটিভিটিও বাড়াই দিল, তার আবার মানে আপনি টাইম সুন্দর কম, একটা টাইম কম, তাহলে টাইম তিনটা কম্বিনেশন হয়ে একদম ফ্রোজেন পার্টিকুলার ওই টাইমের। আচ্ছা, একটা একটা সুন্দর এক্সপোজার একটা ছবি এই যে আসলো। যেটা বললা এটা হলো মুড এর মধ্যে শাটার প্রায়োরিটি। ইয়েস, আচ্ছা, এটা শাটার প্রায়োরিটি আপনার এটা হলো টিভি, যেমন ইয়েতে ক্যাননে আপনি টিভি আছে, টি হলো টাইম, টাইম কন্ট্রোলার আর কি, আপনি আচ্ছা, টাইমটাকে কন্ট্রোল করবেন, আচ্ছা। শাটার প্রায়োরিটি। আর আরেকটা হলো অ্যাপারচার প্রায়োরিটি। আপনি এখন বললেন যে না আমি লেব্রন জেমসের ছবি তুলবো কিন্তু আশেপাশে কিছু থাকার দরকার নেই আমার, আমি চাই না, আমি একটা মডেলের ছবি তুলবো, ঠিক আছে, আমি চাই তার সৌন্দর্যটাকে দেখুক, একটা আপনি একটা ব্রাইডাল ফটোগ্রাফি করবেন, যে পাত্রী সেজে আসছে,
মেকআপ করে আসছে, এত টাকা খরচ করে এত দামি গহনা পড়ছে, তাকে আপনি হাইলাইট করবেন। তার আশেপাশে যে আশেপাশে লোকজন ঘুরে বেড়াচ্ছে সে না। আপনি করবেন কি, আপনি শ্যালো একটা ডেপথ অফ ফিল্ড আপনি নির্বাচন করবেন, যাতে করে খালি পাত্রীর ছবিটাই ভালো আসে, বা আপনার যে মডেলের ছবি সেটাই খুব সুন্দর মতো আসে, ভালো এক্সপোজ হয়, সুন্দর করে আসে, কিন্তু তার আশেপাশে পেছনের ব্যাকগ্রাউন্ড এসে আমাকে ডিস্ট্রাক্ট না করে। ঠিক আছে, আপনি যখন মনে করেন যে না পাত্রীর ছবি তুললেন, পিছনের লোকজন ঘোরাফেরা করতেছে, ওদের ছবি যদি পরিষ্কার আসে তাহলে ছবিটা দেখতে ভালো লাগবে না, ঠিক না? আর্টিস্টিক ভাব আসবে না, মানে এক্স্যাক্টলি। ব্লার ভাব। তো আপনি করবেন কি, তখন আপনি বলবেন যে আমি ডেপথ অফ ফিল্ডটা আমার কন্ট্রোলে রাখবো। ঠিক আছে, তো সেটা হলে আপনি অ্যাপারচার প্রায়োরিটিতে যাবেন। আপনি ডেপথ অফ ফিল্ড বলবেন যে না আমি ফোকাস করব পাত্রীর চোখের উপর, এবং তার থেকে ফোকাস, এই ফোকাল ডিস্টেন্স থেকে আমি সামনের 6 ইঞ্চি, পেছনে বড় জোর 6 ইঞ্চি জায়গা দিব, যাতে করে তার ফুল ফেসটা কভার হয়, এবং তার পিছনে যা আছে সামনে যা আছে কিছু যাতে আর কভার না হয়। তো আপনি অ্যাপারচার করে আপনি ডেপথ অফ ফিল্ডটা আপনি মোটামুটি ঠিক করে দিলেন যে আমাকে এখানে হবে। এখন ক্যামেরা তুমি তোমার ইচ্ছা মতো আমাকে একটা দাও, টাইমটা, শাটার স্পিডটা ঠিক করে দাও, আর আইএসওটা ঠিক করে দাও। তো অ্যাপারচার প্রায়োরিটি আমি ঠিক করে দিলাম, সে সুন্দর মতো ছবি দিল। এটা অ্যাপারচার প্রায়োরিটি। তারপর আর কি আছে, তারপর প্রোগ্রাম মুড আছে কিছু স্পেশাল। প্রোগ্রাম মুড হলো আপনার মোডে অনেক সময় প্রি প্রোগ্রাম মুড থাকে, যেমন মনে করেন যে আপনার ল্যান্ডস্কেপ ছবি তুলতে যাচ্ছেন। ও আচ্ছা, মানে মানে পপুলেটেড, মানে হ্যাঁ ওই হ্যাঁ সফটওয়্যারের মতো করে হ্যাঁ অনেক সফটওয়্যার, ভার্সন থাকে। হ্যাঁ আচ্ছা, ওটা আছে। তারপর আরেকটা আছে, মানে অনেক সময় থাকে না সেলফি মোড, হ্যাঁ 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 ওটা 360 ডিগ্রি মোড, তারপরে স্ট্রেচ আউট মোড, মানে এই যে মোবাইল ফোনের মধ্যে নানান পদের মোড থাকে। ওটা প্রি মোড। আর আরেকটা সরি, আর প্রি যেটা প্রোগ্রামটা একটা মজার আছে। প্রোগ্রামটা কি মজার, প্রোগ্রাম মোডে যদি আপনি ছবি তুলেন, সেক্ষেত্রে হবে কি, আপনি যখন করবেন কোন অ্যাপারচারের সাথে কোন শাটার টাইম, এটা কিন্তু ও ক্যামেরা কম্বিনেশন করে দিবে। মানে মনে করেন যে আপনার অ্যাপারচার বড়, আপনি যদি অ্যাপারচারটাকে বড় রাখেন, আপনার ইয়েটাকে সে অটোমেটিক সাথে একই সমান তালে ছোট করে দিচ্ছে আপনার আচ্ছা, স্পিডটা। ঠিক আছে, আপনি অ্যাপারচার যখনই ছোট করতেছেন, সে শাটার স্পিডটাকে তত স্লো করে দিচ্ছে একই সাথে, বড় ছোট মানে দুইটাই কম্বিনেশন এক সিমালটেনিয়াসলি হচ্ছে, এবং এটা আপনি কন্ট্রোল করতেছেন আপনার নিজ হাতে। তো ক্যামেরা কি করবে, ক্যামেরা এখানে তাহলে ক্যামেরার হলো, সে আপনি অ্যাপারচার আর শাটার স্পিড দুইটাই আপনার হাতে রাখতেছেন, আইএসওটাকে সে কেবল অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করতেছে। তো এটা এটা অনেক ফাস্ট যদি করেন, যেমন একই সাথে তোমার দুইটা, মানে তুমি শাটার প্রায়োরিটিতেও গেল না, আর অ্যাপারচার প্রায়োরিটি না, যে দুইটাই হাতে রাখছো, দুইটা কম্বিনেশন, অ্যাডজাস্ট করতে এটা প্রোগ্রাম মোড। এটাতে সুবিধা কি, আপনার মনে করেন যে আপনি মনে করেন যে লিওনেল মেসি ছবি করতেছে, কি বলে যে গোল করতেছে, ঠিক আছে, এখন আপনি করবেন কি, প্রথমে আপনি গোলের ছবি তুলবেন, আপনার প্রায়োরিটি হলো টাইমিং। ঠিক আছে, শার্প একটা ছবি, কারণ সে ওখানে বেশিক্ষণ থাকবে না গোলের সামনে বল নিয়ে। তো আপনি ছবি তুললেন, সেক্ষেত্রে আপনি করবেন কি, আপনি হাই স্পিডের আপনি ডায়ালটা ঘুরাই আপনি স্পিডটাকে বাড়াই দিলেন, আপনি একটা ছবি তুললেন। তারপর আপনার মনে হলো না এই সময় একটা মেসির একটা তুলতে পারি, আমি একটা কি বলে যে পোর্ট্রেট তুলতে পারি, যাতে গোল করার পর সে মজা করতেছে, বুঝছেন, মনে করেন যে তার অভিব্যক্তিটা কিরকম। এক্ষেত্রে এখন আমার অ্যাপারচার প্রায়োরিটি দিয়ে আমি করলাম কি, তার খালি মেসির উপর ফোকাসটা আনলাম, বড় করে দিলাম, অ্যাপারচারটা বড় করে দিলাম, মানে আমার একটা ব্রাইডাল ফটোগ্রাফির মতো আর কি, খালি মেসি থাকবে ফোকাসে। কিন্তু এক্ষেত্রে আমার টাইমিং নেই, কারণ সে আর হাই স্পিডে যাচ্ছে না, সে হয়তো এসে সামনে পোজ দিছে, দর্শকদের সামনে যায় গোল করার পর মজা করতেছে, ওই সময় আপনি একটা ছবি তুললেন। তো এই দুই মোডের মধ্যে জাম্প করা খুব সোজা হয়। আপনি জাস্ট ডায়ালটাকে ঘুরায় একবার এদিকে ঘুরাইলেন, আপনি স্পিড বাড়াই দিলেন, আবার এদিকে ঘুরাই স্পিড কমার সাথে সাথে অ্যাপারচারও বেড়ে গেল। ঠিক আছে, স্পিড কমার সাথে সাথে অ্যাপারচারও বেড়ে গেল, দুই দিক সুবিধা। আপনার দুইটা আবার অ্যাপারচারটাকে নিয়ে টানাটানি করতে হলো না, কারণ আমি যদি এই স্পিডটা কমে যাচ্ছে, আপনি জানেন যে আপনার অ্যাপারচার বেড়ে গেছে। তো প্রোগ্রাম মোডে ওইটা সুবিধা আছে। তো আর এমনি আরেকটা আছে, তো আর তো ফুল অটো মোড তো আছেই। ঠিক আছে, আর ফুল অটো মোডের মধ্যে আবার ফুল ম্যানুয়াল আর একটা হলো ফুল অটো।
ফুল অটো। এর ইন বিটুইন তুমি একটা বললা অ্যাপারচার প্রায়োরিটি, আরেকটা বললা শাটার স্পিড প্রায়োরিটি, আর আরেকটা বললা অ্যাপারচার আর শাটার স্পিড দুটো একসাথে, ওটার নাম কি বললাম? অটো প্রোগ্রাম, না ওটা প্রোগ্রাম, P। প্রোগ্রাম, অটো প্রোগ্রাম। হ্যাঁ মানে এগুলাই হলো মোস্ট কমন মোড ইন, মানে যেগুলা মডার্ন। হ্যাঁ হ্যাঁ তুমি ক্যানন নিয়ে বলতেছো, নট নেসেসারি শুধু ক্যানন নেই পাওয়া যায় তা না না। না না, হ্যাঁ সবাই আছে, সবারই আছে, সবাই আছে, হ্যাঁ, কারণ আমরা চাই যে স্ট্যান্ডার্ড। তারা এই একটা নিউ ক্যামেরা পাইছে, তখন আমি যদি একটা প্রফেশনাল ভালো ক্যামেরা কিনি, তাহলে হয়তো এই ভিডিওতে আবার ফেরত এসে একটু দেখবো তুমি কি বলছিলা। কারণ এটা আমি চেষ্টা করব এই কন্টেন্টটা রাফলি 30 মিনিটস টু 45 মিনিটস এর কন্টেন্ট হবে, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন মানে সাধারণত 2 ঘন্টা 3 ঘন্টা টাইম দেওয়ার মতো অনেকের টাইম নাই। হ্যাঁ আবার এটা 5 মিনিটেও কিন্তু হয় না, কারণ অনেক হ্যাঁ সময় এটা অ্যাটলিস্ট অ্যাপ্রিশিয়েট করতে টাইম লাগে, কারণ কনসেপ্টটা মাথায় ঢুকতে হয়। তা কাজেই তুমি যেগুলো আচ্ছা, তুমি আমাকে 2-3টা এক্সাম্পল কেস দাও। ফর এক্সাম্পল, তুমি একজনের পাসপোর্ট সাইজ ছবি তুলবা, তুমি ফটোগ্রাফার। আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা। এই ক্ষেত্রে তোমার প্রিফার্ড বাটন গুলা কোনটা কোনটা অ্যাডজাস্ট করবা এবং আচ্ছা টিপিক্যাল। আমি কিছু উদাহরণ দেখাতে চাই।